প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে আমার আন্তরিক অভিনন্দন। আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে আমি ইংরেজি গল্প 3 কোশ্চেন্স, যেটা ক্লাস 12-এ রয়েছে, তা নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করবে। আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। দেখো, 3 কোশ্চেন্স গল্পটা খুব ইন্টারেস্টিং গল্প। লিখেছেন রাশিয়ান লেখক লিও তলস্টয়, যিনি ছিলেন একজন খ্যাতনামা লেখক। এই গল্পটিতে একটি নীতি গল্প আছে বা নীতির কথা পাওয়া যায়। এই গল্পে আমরা অনেকটা শিক্ষণীয় জিনিস পেয়ে থাকি। যাই হোক, আগে এই গল্পটা যাওয়ার আগে লিও তলস্টয় জেনে রাখা দরকার যে লিও তলস্টয় একজন খ্যাতনামা লেখক ছিলেন। তার যে গল্প, সেই মূল গল্প হচ্ছে আন্না কারেনিনা এবং ওয়ার অ্যান্ড পিস। এই দুটি হচ্ছে মূল গল্প। আর বর্তমান যে এক্সট্রাক্টটা নেওয়া হয়েছে 3 কোশ্চেন, সেটা হচ্ছে হোয়াট মেন লিভ বাই অ্যান্ড আদার টেলস। এই মূল গল্প থেকে নেওয়া হয়েছে। তো গল্পটার বাংলা ভার্সন আজকে তোমাদের সামনে আমি আলোচনা করব। তাহলে তোমাদের সামনে ইংরেজি গল্পটা খুব সোজা হয়ে যাবে। তো গল্পটিতে যাওয়ার আগে রবীন্দ্রনাথের জুতা আবিষ্কার কবিতাটা তোমাদের একটু আলোচনা করে নেওয়া ভালো, কেননা এই জুতা আবিষ্কার গল্পের মতোই কিছুটা নীতি কথা এখানে জানানো হয়েছে। দেখো, জুতা আবিষ্কার গল্পে বলা হয়েছে, কবিতাতে বলা হয়েছে কি না, কহিলা হবু শুনব ববু রায়, কালিকে আমি ভেবেছি সারা রাত্র, মলিন ধুলা লাগবে কেন পাই, ধরণী মাঝে চরণ ফেলা মাত্র, তোমরা শুধু বেতন লহ পাটি, আমার কাজে কিছুই নাই দৃষ্টি, আমার মাটি লাগায় মোরে মাটি, রাজ্যে মোরে কি অনা সৃষ্টি, শীঘ্রই করিবে প্রতিকার, নইলে কারো রক্ষা নাহিকার। তো রাজা হবু তার মন্ত্রী ববুকে বলছে যে রাস্তায় বা ধরণী মাঝে, পৃথিবীর মাঝে চরণ ফেলা মাত্র আমার পায়ে ধুলা লাগবে কেন? এটা লাগা উচিত নয়, আমি একজন রাজা। তো তোমরা এর শীঘ্রই প্রতিকার করবে, নইলে কারো রক্ষা থাকবে না। ঠিক একই রকম ভাবে 3 কোশ্চেন্স গল্পে এই রকমই একটা বিষয়ের অবতারণা করা হয়েছে। এবার তাহলে মূল গল্পে আসা যায়। রাশিয়ার রাজাকে বলা হয় জার। এই প্রসঙ্গে তোমাদের জেনে রাখা ভালো, রাশিয়ার সম্রাটকে জারিনা বলা হয়। তো জনৈক জারে একদিন মনে এলো, হঠাৎ করে চিন্তার উদয় হলো যে তিনি কিভাবে সঠিক সময়, সঠিক কাজ এবং সঠিক ব্যক্তি নির্বাচন করবেন। যদি তিনি এই 3টি জিনিস করতে পারেন, তাহলে তিনি যে কাজে হাত দিবেন সেই কাজই সফল হবে, তিনি কোনো কাজে ব্যর্থ হবেন না। এখন এই যে 3টা প্রশ্ন তার মনে দেখা দিল যে সঠিক সময়টা কি, সঠিক কাজের সঠিক সময়টা কি, সঠিক ব্যক্তি কোনগুলো এবং কাদেরকে এড়িয়ে চলতে হবে, এবং সঠিক কাজটা কি। এই রকম 3টি প্রশ্ন তার মনে উদয় হলো। তিনি এই 3টি প্রশ্নের উত্তর পেতে তার কাউন্সিলরদের ডাকলেন, অর্থাৎ সভাসদকে ডাকলেন, এবং তার সঙ্গে অন্যান্য লোকজনকেও, রাজ্যের অন্যান্য লোকজনকেও তিনি খবর দিলেন এই 3টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। যে এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে তাকে যথোপযুক্ত পুরস্কার দেওয়া হবে বলে তিনি ঘোষণা করলেন। তার ঘোষণা পেয়ে রাজ্যের যত পণ্ডিতগণ ছুটে এলেন এই সমস্ত সমাধানের জন্য, অর্থাৎ তার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। কাউন্সিলররাও যথেষ্ট চিন্তা ভাবনা করলেন। তারপর প্রশ্নের উত্তর খোঁজা শুরু হলো। প্রথম প্রশ্নটা ছিল সঠিক কাজের জন্য সঠিক সময়টা কি।
তা একদল পণ্ডিত প্রথমেই বলল যে রাজাকে যদি সঠিকভাবে কাজ করতে হয় তাহলে কি করতে হবে না, তাহলে তাকে দিন, বার, মাসের এবং বছরের একটা সময় সারণী অর্থাৎ টাইম টেবিল বানাতে হবে। দেখা গেল যে টাইম টেবিল বানানোর কথা বলা হলো ঠিক, কিন্তু অন্য একদল পণ্ডিত বললেন যে না না, এইরকমভাবে টাইম টেবিল বানিয়ে অর্থাৎ সময় সারণী বানিয়ে রাজা সঠিকভাবে কাজ করতে পারবেন না। তার চেয়ে বরং যতগুলো কাজ আছে সেই কাজগুলোতে সবগুলোতেই রাজাকে মনোসংযোগ করতে হবে, অলসভাবে সময় না কাটিয়ে। তার মধ্যে যেটা গুরুত্বপূর্ণ কাজ সেই কাজটা তাকে বেছে নিতে হবে, তাহলে তিনি সঠিক সময়ে সঠিক কাজটা করতে পারবেন। এখন এই প্রশ্ন, এই উত্তর যে দেওয়া হলো সেটাও কিন্তু যথোপযুক্ত বলে মনে হলো না অপর একদল পণ্ডিতের। তিনি বললেন যে না, এটা কি করতে হবে না, তার জন্য বিকল্প ব্যবস্থা হিসেবে একদল কাউন্সিলরকে রাখতে হবে। কাউন্সিলররা সঠিক সময় রাজাকে নির্বাচন করে দেবেন, সেই সময় অনুযায়ী রাজা কাজ করবেন। তখন দেখা গেল যে কিছু সমস্যা দেখা দিল। এই উত্তরেও কিছু সমস্যা দেখা দিল, তারা সমাধান করতে সমর্থ হলো না। এইরকম ভাবে চলতে থাকলো। তারপরে প্রশ্ন আবার মাথা চাড়া দিয়ে উঠল, বলল যে না, যদি রাজা এই অনুযায়ী কাউন্সিলরদের কথা অনুযায়ী চলতে থাকেন তাহলে এমন কিছু তার গুরুত্বপূর্ণ কাজ আছে যেগুলো কাউন্সিলররা তৈরি করে দিতে পারবেন না বা সময় নির্বাচন করতে পারবেন না, যেগুলো অত্যন্ত প্রয়োজনীয় কাজ। তাই অপর একদল পণ্ডিত আর একটা উপায় বার করলেন। কি উপায় বার করলেন না, রাজাকে যদি সঠিক সময় নির্বাচন করতে হয় কাজের জন্য তাহলে তাকে যেতে হবে জাদুকরের কাছে। একমাত্র জাদুকরই বলতে পারে আগে থেকে সঠিক সময় কি হবে। এইরকম ভাবে পণ্ডিতগণ প্রথম প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করলেন। অতঃপর দ্বিতীয় প্রশ্ন এলো, সঠিক ব্যক্তিকে একই রকম ভাবে পণ্ডিতগণ বিভিন্নভাবে উত্তর দিতে লাগলেন। সেই সঠিক ব্যক্তি কাকে এড়িয়ে চলা যাবে এবং কাকে নিয়ে কাজ করা যাবে, অর্থাৎ সঠিক ব্যক্তিকে। কেউ বলল রাজার জন্য সঠিক ব্যক্তি হবে কাউন্সিলররা, আবার কেউ বলল রাজার জন্য সঠিক ব্যক্তি হলো পুরোহিতরা, আবার কেউ বলল যে না, রাজার জন্য সঠিক ব্যক্তি হচ্ছে ডাক্তাররা, আবার কেউ বলল রাজার জন্য সঠিক ব্যক্তি হচ্ছে পুরোহিতরা এবং যোদ্ধারা। এইরকম ভাবে দ্বিতীয় প্রশ্নে উত্তর দেওয়ার চেষ্টা করা হলো। পণ্ডিতগণ উত্তর দিতে সচেষ্ট হলেন। তৃতীয় প্রশ্নটা কি ছিল না, তৃতীয় প্রশ্নটা ছিল সঠিক কাজ কি। কেউ বলল যে রাজা পক্ষে সঠিক কাজ হবে বিজ্ঞানের কাজ। তাহলে যদি বিজ্ঞানের কাজ হয় তো বিজ্ঞানের কাজ করতে গেলে বাকি কাজগুলো কি হবে। এই জন্য আরেকবার পণ্ডিত বললেন যে না, রাজার জন্য সবচেয়ে সঠিক কাজ হচ্ছে যুদ্ধক্ষেত্রে দক্ষতা প্রয়োগ করা। আবার কেউ বলল রাজাকে পূজা অর্চনা নিয়ে ব্যস্ত থাকতে হবে। এই রকম ভাবে তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করলেন পণ্ডিতগণ, কিন্তু রাজা কোনো মতেই এই উত্তরগুলোর সঙ্গে একমত হতে পারলেন না। ফলে কাউকে তিনি পুরস্কারের যোগ্য ব্যক্তি বলে ঘোষণা করলেন না এবং কাউকে প্রশ্নের উত্তরও কাউকে তিনি পুরস্কারও দিলেন না।
অবশেষে তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি একজন সাধুর কাছে এই 3টি প্রশ্নের উত্তর খুঁজতে যাবেন। সাধুর কাছে উত্তর খুঁজতে যাবেন। কোথায় আছে সেই সাধু? না তারই রাজ্যে সেই সাধু থাকে। সেই সাধু অত্যন্ত জ্ঞানী ব্যক্তি। সেই সাধুর কাছে তার এই 3টি প্রশ্নের উত্তর পাওয়া যেতে পারে। তাই তিনি তারই রাজ্যে অবস্থানকারী সেই সাধুর কাছে যাওয়ার জন্য মনস্থ করলেন। তারপরে তিনি সাধুর কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। কিন্তু বন্ধুরা একটু বলে রাখি, সাধুর বৈশিষ্ট্য ছিল আলাদা। তিনি কোনো বড় লোকের সঙ্গে বা পয়সাওয়ালা লোকের সঙ্গে তেমন কথা বলতেন না, কারণ তিনি জানতেন যে তারা বড্ড অহংকারী হয়, তার কথাকে বা জ্ঞানকে গুরুত্ব দেবে না। এই কারণে তিনি কি করলেন যে সব সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলতেন, কারণ সাধারণ মানুষের কাছ থেকে যে আন্তরিকতা লাভ করা যায় সেই আন্তরিকতা বড় লোকদের কাছ থেকে বা পয়সাওয়ালা লোকদের কাছ থেকে লাভ করা যায় না। এই জন্য তিনি মনে মনে এই সিদ্ধান্তই নিয়ে ফেলেছিলেন যে তিনি সাধারণ লোক অর্থাৎ কমন ফক ছাড়া কারোর সঙ্গে কথা বলবেন না। এদিকে রাজা জানতে পারে যে রাজকীয় পোশাকে অর্থাৎ ম্যাজেস্টিক ড্রেসে তিনি যদি যান সাধুর কাছে, তাহলে সেই সাধু তার সঙ্গে কোনো বাক্যালাপ করবেন না। এই জন্য তিনি সাধারণ পোশাক পরলেন এবং সাধারণ পোশাক পরে ঘোড়ায় চেপে সাধুর উদ্দেশ্যে রওনা হলেন। তারপরে কিছু দূর সাধুর কুটির থেকে কিছু দূরে তিনি ঘোড়া থেকে নামলেন। ঘোড়া থেকে নামার পরে তিনি তার কাছে গেলেন। সাধু তাকে অভিনন্দন জানালো, বসতে বললেন, আর তার কুটিরের সামনে তিনি কি করছিলেন না কুটিরের সামনে তিনি মাটি খুঁড়ছিলেন। যখন তিনি মাটি খুঁড়ছিলেন, তিনি যেহেতু বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, যথেষ্ট তার পরিশ্রম হচ্ছিল, এই কারণে তিনি মাঝে মাঝে হাঁপিয়ে যাচ্ছিলেন। রাজা কিছুক্ষণ বসার পরে সেই সাধুকে জিজ্ঞেস করলেন, সাধু বাবা, আমার কাছে 3টি প্রশ্ন ছিল, সেই প্রশ্নের আমি উত্তর চাই। কি কি 3টি প্রশ্ন? না সঠিক কাজের জন্য সঠিক সময় কি, সঠিক ব্যক্তিকে এবং কাকে তিনি এড়িয়ে যাবেন, এবং তার সঙ্গে সঠিক কাজটি কি। এই 3টি প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে। সাধু এই 3টি প্রশ্নের উত্তর শুনলেন বটে, কিন্তু 3টি প্রশ্ন শুনলেন বটে, কিন্তু তার কোনো উত্তর দিলেন না। তিনি নীরব রইলেন। হি রিমেইনড সাইলেন্ট। তখন কিছুক্ষণ আবার রাজা বসলেন। রাজা বসার পরে আবার কিছুক্ষণ ধৈর্য ধরে তিনি মনে মনে ভাবলেন যে সাধু সহানুভূতি অর্জন করতে হবে। এই কারণে তিনি সাধুর কোদালটা বললেন, সাধু বাবা, আপনি অনেকক্ষণ ধরে মাটি খুঁড়ছেন, আমাকে আপনার কোদালটা দিন, আমি একটু কাজ করি। এতে সাধু অত্যন্ত খুশি হলেন এবং তাকে তার মাটি খুঁড়বার জন্য কোদালটা দিলেন, অর্থাৎ রাজাকে কোদালটা দিলেন। রাজাকে কোদালটা দেওয়ার পরে কিছুক্ষণ রাজা মাটি খুঁড়লেন। কিছুক্ষণ খুঁড়তে খুঁড়তে আবার তিনি ওই 3টা প্রশ্নের কথা জিজ্ঞেস করেছেন। তখন সাধু বাবা বললেন যে তুমি আমাকে কোদালটা দাও। তখন বললো, না না, থাক, হ্যাঁ, আমি মাটি খুঁড়ছি। অর্থাৎ তিনি ভাবলেন, রাজা ভাবলেন যে তার
মন জয় করতে পারেননি, সাধু বাবার মন জয় করতে পারেননি। তারপরে এই করতে করতে সারা দিন চলে গেছে, সন্ধ্যা প্রায় আসন্ন। তখন রাজার মনে মনে ক্রোধ হচ্ছে, আমি একজন রাজা, আর এই সামান্য একটা সাধু, তাকে বারবার জিজ্ঞাসা করছি, আমার প্রশ্নের উত্তর দিচ্ছে না। তিনি অত্যন্ত ক্ষিপ্ত হয়ে উঠেছেন মনে মনে, কিন্তু তিনি প্রকাশ করতে পারছেন না সাধুর সামনে তিনি তার পরিচয় দিতে পারছেন না যে তিনি একজন রাজা। কারণ তিনি যদি পরিচয় দেন তিনি একজন রাজা, তাহলে সাধু তার সঙ্গে বাক্যালাপ করবেন না, তার প্রশ্নের উত্তর দেওয়া তো দূরের কথা। শেষ পর্যন্ত সন্ধ্যা প্রায় আসন্ন। এই মুহূর্তে তিনি একটু ক্ষুব্ধ কণ্ঠে বললেন, সাধু বাবা, আপনি বলুন, আমার 3টে প্রশ্নের উত্তর যদি না দিতে চান বা না দিতে পারেন, তাহলে আমি বাড়ি ফিরে যাই। সাধু এদিকে ভাবছে যে রাজা পূর্ণ হয়েছে, তাকে এতক্ষণ ধরে পরিশ্রম করানো হচ্ছে, সুতরাং তিনি ক্ষুণ্ণ হয়ে গেছেন, ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে তার। এইরকম একটা মুহূর্তে তিনি বললেন যে ওই দেখো দূরে কে যেন ছুটে আসে। রাজা তাকালেন, তাকিয়ে দেখলেন একজন দাড়িওয়ালা মানুষ পেটকে হাতে চেপে ধরে তাদের দুজনের দিকে ছুটে চলে আসছে। তার আঙুল দিয়ে এইরকম ভাবে আঙুলে যখন চাপ দিচ্ছে তখন আঙুল দিয়ে রক্ত পড়ছে। এবং সেই সময় দেখা যায় যে ছুটতে ছুটতে আসার পরে, তাদের কাছে আসার পরে সেখানে এসে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন লোকটি যেই অজ্ঞান হয়ে পড়ে গেলেন, সেই রাজা এবং সাধু মিলে দুজনে তার সেবা শুশ্রূষা করতে লাগলেন। প্রথমে তার জামাটাকে খুলে দেওয়া হলো, আনবাটন হিজ শার্ট, আনফাস্টেন। তারপরে কি করা হলো, তারপরে তার পেট থেকে যে রক্ত পড়ছিল সেই রক্ত তারা মুছতে লাগলো দুজনে। রাজার কাছে ছিল একটা রুমাল, আর সাধুর কাছে ছিল একটা তোয়ালে। এই তোয়ালে দিয়ে বারবার রক্ত মুছে আর কাটা চিহ্নটা পরিষ্কার করতে থাকে। তারপর ব্যান্ডেজ লাগানো হয়। ব্যান্ডেজ লাগানোর একের পর এক ব্যান্ডেজ লাগিয়ে ক্ষত স্থানে সেবা করতে শুরু করা হয়। অতঃপর কিছুক্ষণ সেবা হয়ে যাওয়ার পর তাকে সাধুর কুটিরের ভিতরে নিয়ে যাওয়া হলো। সাধুর কুটিরের ভিতরে নিয়ে যাওয়ার পরে রাজা সেবা করতে লাগলেন। তাকে সেই লোকটিকে বিছানার উপরে শুইয়ে দেওয়া হলো। তারপরে একের পর এক কোটটি চেঞ্জ করা হলো, অর্থাৎ ব্যান্ডেজ চেঞ্জ করতে লাগা হলো। এবং ব্যান্ডেজ চেঞ্জ করে করে এক সময় তিনি আরাম পেলেন। যে আরাম পেলেন তিনি কিছু পান করতে চাইলেন। সঙ্গে সঙ্গে তাকে একটু ভালো জল, টাটকা জল বা পানীয় এনে দেওয়া হলো। তিনি খেলেন এবং খুব আরামে ঘুমিয়ে পড়লেন। আরামে ঘুমিয়ে পড়ার পরে দেখা গেল রাজা তার সেবা করতে করতে তিনিও কখন ঘুমিয়ে পড়েছেন তার পাশে। এইরকম অবস্থায় সারা রাত কাটল। সকাল হয়েছে। সকাল হওয়ার পরে সেই লোকটি উঠেছে ঘুমিয়ে উঠে তার পাশে শুয়ে থাকা রাজার দিকে তাকাচ্ছেন। তিনি শুয়ে থাকা রাজার দিকে তাকাচ্ছেন আর মনে মনে বলছেন যে শুয়ে উঠলেই তার কাছে আমি ক্ষমা চেয়ে নেব। তারপরে
রাজা শুয়ে উঠেছেন। শুয়ে উঠে তিনি সামনের লোকটিকে দেখলেন, দাড়িওয়ালা লোকটিকে। দাড়িওয়ালা লোকটি তার কাছে ক্ষমা চাইল এবং ক্ষমা চাওয়ার পরে তখন তিনি জানতে চাইলেন যে আপনি কে, হু আর ইউ, আই ডোন্ট নো ইউ। তখন সেই ব্যক্তি বললেন যে ইউ ডোন্ট নো মি বাট আই নো ইউ। আপনি আমাকে চেনেন না কিন্তু আমি আপনাকে চিনি। তখন তিনি কি করলেন? তখন তিনি বললেন যে আমি হচ্ছে সেই ব্যক্তি যিনি ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য আপনাকে হত্যা করতে চেয়েছিল এবং হত্যা করতে চাওয়ায় আপনার পিছু ধাওয়া করেছিল, সারাদিন অ্যাম্বুশ করেছিল। অ্যাম্বুশ মানে হচ্ছে ওঁত পেতে থাকা। সারাদিন অ্যাম্বুশ করেছিল এবং সেই অ্যাম্বুশ থেকে আপনি যখন দীর্ঘক্ষণ বেরিয়ে এলেন না, তখন আমি অ্যাম্বুশ থেকে বেরোলাম, অর্থাৎ আমার গোপন আড্ডা থেকে বেরোলাম। সেই সময় আপনার প্রহরীরা আমাকে দেখতে পায় এবং দেখতে পেয়ে আমাকে আক্রমণ করে। আমি তাদের কাছ থেকে কোনো রকমে পালিয়ে এসেছি। তাদের কাছ থেকে কোনো রকমে পালিয়ে এসে যদি না আসতাম এবং আপনি যদি সেবা না করতেন আমার, তাহলে আমি আজ মরে যেতাম। তো আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন যিনি আপনাকে মারতে চেয়েছিল। তখন রাজা চিনতে পারলেন, বলে ঠিক আছে, আমি তোমার সঙ্গে তোমার ভাইয়ের সমস্ত সম্পত্তির দায়িত্ব নিচ্ছি, সেগুলো ফিরিয়ে দেব এবং তোমার ভালো না হওয়া পর্যন্ত তোমাকে আমি তোমার বাড়িতে, তোমার সঙ্গে আমি আমার পার্সোনাল অর্থাৎ ব্যক্তিগত ডাক্তার পাঠাবো এবং আমার লোকজন পাঠাবো যতদিন তুমি সুস্থ না হয়ে ওঠো। অন্যদিকে দাড়িওয়ালা লোকটি বললেন যে আপনি যদি অনুমতি দেন তাহলে বংশ পরম্পরায় আমি আপনার দাস হিসেবে কাজ করব, আপনার সেবা করে যাব। আমি আপনার সেবা করব, আমার ছেলে আপনার ছেলের সেবা করবে, এইরকম বংশ পরম্পরায় এই কাজ চলতে থাকবে। বলল ঠিক আছে। তারপরে তিনি সেই দাড়িওয়ালা লোকটির কাছে বিদায় নিলেন। বিদায় নেওয়ার পরে তিনি বাইরে বেরিয়ে এলেন। আবার সেই সাধুকে তিনি খুঁজতে লাগলেন। বাইরে বেরিয়ে এসে দেখলেন কুটিরের সামনে সাধু ওই যে আগের দিন মাটি খোঁড়া ছিল, সেই খোঁড়া মাটিতে হাঁটু গেড়ে তিনি বীজ বপন করছেন। তিনি তার কাছে এলেন, এসে পুনরায় বলতে লাগলেন যে সাধু বাবা, আমি শেষবারের মতো আপনাকে জিজ্ঞাসা করছি, 3টি প্রশ্নের উত্তর কি হবে? সাধু বাবা তার দিকে তাকালেন, তাকিয়ে বললেন, ইউ হ্যাভ অলরেডি বিন আনসার্ড। তোমার প্রশ্নের উত্তর তোমাকে দেওয়া হয়েছে। তিনি কি করলেন? রাজা এই কথা শুনে অত্যন্ত হতবাক হয়ে গেলেন যে তিনি আমাকে কোনো প্রশ্নের উত্তর দিলেন না, আর বলছেন ইউ হ্যাভ অলরেডি বিন আনসার্ড। অত্যন্ত বিস্মিত হলেন। তখন তিনি বললেন যে আই কান্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ সে। আপনি কি বলছেন আমি সেটা বুঝতে পারছি না। তখন সাধু বাবা বললেন যে তুমি বুঝতে পারলে না, তাহলে শোনো, 3টি প্রশ্নের উত্তর তোমাকে কিভাবে দেওয়া হয়েছে। তুমি যখন আমার কাছে 3টি প্রশ্নের উত্তর প্রথম চাইতে এলে, তখন তোমাকে আমি সারাদিন কাজে ব্যস্ত রেখেছিলাম, কোনো প্রশ্নের উত্তর না দিয়ে। কাজে ব্যস্ত রেখেছিলাম এই কারণে যে তোমার জন্য কিছু একটা অঘটন ঘটতে চলেছে, এই জন্য তোমাকে আমি ব্যস্ত রেখেছিলাম।
তুমি সেই 3টি প্রশ্নের উত্তর না পেয়ে যদি তৎক্ষণাৎ আমার কাছ থেকে চলে যেতে, তাহলে কি হতো? তাহলে সেই তোমার শত্রু তোমাকে আক্রমণ করতো, তখন তুমি অনুশোচনা করতে যে কেন আমি সাধু বাবার কাছে থাকিনি। এই জন্য আমার জন্য যে তুমি ভালো কাজটা করেছিলে, সেটাই হচ্ছে তোমার সঠিক কাজ। আর তুমি যতক্ষণ আমার কাছে ছিলে, ততক্ষণই ছিল তোমার পক্ষে সঠিক সময়, আর আমি ছিলাম তোমার কাছে সঠিক ব্যক্তি। পুনরায় তিনি বলতে লাগলেন যে তোমার শত্রু যখন আহত হয়ে এখানে এলো এবং তুমি তার সেবা শুশ্রূষা করলে, তখনই এবং শেষ পর্যন্ত তোমার সঙ্গে সে শান্তি স্থাপন করতে সমর্থ হয়। যদি শান্তি স্থাপন না তুমি যদি তার সেবা শুশ্রূষা না করতে, তাহলে সে মারা যেত, এবং মারা গেলে তোমার সঙ্গে সে শান্তি স্থাপন করতে পেত না। এই কারণে তুমি যখন তার সেবা শুশ্রূষা করছিলে, অর্থাৎ তার ভালোটা করছিলে, তখন সেটাই ছিল তোমার পক্ষে ভালো কাজ। যতক্ষণ ধরে সেবা শুশ্রূষা করেছিলে, সেটাই ছিল সঠিক সময়, আর তোমার কাছে ওই ব্যক্তি ছিল সঠিক ব্যক্তি। তাই সঠিক সময় বলতে বোঝায় নাও, অর্থাৎ এখন, দ্য প্রেজেন্ট টাইম। অর্থাৎ যতক্ষণ তোমার কাছে ক্ষমতা আছে, ততক্ষণই তুমি কাজ করতে পারবে। এই কারণে তোমার কাছে সঠিক ব্যক্তি হচ্ছে, সঠিক সময় হচ্ছে নাও, দ্য প্রেজেন্ট টাইম। সঠিক কাজ হচ্ছে যতক্ষণ তুমি কাজটা করছো, যে কাজটা করছো সেটাই হচ্ছে সঠিক কাজ। কারণ তোমার ক্ষমতা হারিয়ে গেলে তুমি আর কাজ করতে পারবে না। আর সঠিক ব্যক্তি হচ্ছে কি না, যখন কাজ করার সময় যে ব্যক্তিকে নিয়ে তুমি কাজ করছো বা যার সামনে কাজ করছো, সেটাই হচ্ছে সঠিক ব্যক্তি। কারণ সেই ব্যক্তির সঙ্গে পরবর্তীতে তোমার যে আর কোনো দেখা হবে কিনা, এই বিষয়ে কোনো নিশ্চয়তা নেই। এইভাবে সাধু রাজাকে 3টা প্রশ্নের উত্তর দিলেন, এবং এই 3টা প্রশ্নের উত্তর পেয়ে রাজা অত্যন্ত সন্তুষ্ট হলেন। তাই বন্ধুরা, মনে রাখতে হবে যে এই গল্পের সবচেয়ে নীতি কথা হচ্ছে এই, যে আমরা বিনা কাজে কোনো সময় নষ্ট করব না। আমাদের কাজ করতে হবে, আর তার সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে যে যে ব্যক্তির সঙ্গে আমার দেখা হোক না কেন, সেই ব্যক্তির সঙ্গে ভালো আচরণ করতে হবে, সুস্থ আচরণ করতে হবে। কারণ তার সঙ্গে পরবর্তীতে আর যে দেখা হবে কিনা, তার কোনো গ্যারান্টি নেই। সুতরাং আজকে এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে এই গল্পের জন্য আগামী ভিডিওতে।